জেভানের বলা কথাটা উপস্থিতি সবাইকে ঠিক তেমনভাবে চমকে দিল। বসির বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। জামিলেরও একই দশা। জেভানের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে কয়েকবার পলক ফেলে সে। মুখ হা করে একে অপরের মুখের দিকে তাকালো দুজনে। প্রায় দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে শুকনো ঢোক গিলল বসির। থমথমে গলায় জোভানকে বলল, তুমি কি সজ্ঞানে কইলে বাবা? তুমি সত্যিই আমার মায়েরারে বিয়ে করতে চাও? জোভানের দৃষ্টি শান্ত, বিনিময়ে ফিচেল হাসলো একপালে। তাকালো ভুরু গুটিয়ে দাঁড়িয়ে থাকা নূরের দিকে। তারপর নম্র কণ্ঠে বলল, জি, আমি সজ্ঞানে বলতেছি, আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? নূপুরের চোখ মুখে উপচে পড়া উচ্ছ্বাস। জোভান দেখতে রাজপুত্রের মতো সুন্দর, ধবধবে সাদা, তার উপর বড়লোক চেয়ারম্যান বাড়ির ছেলে। এমন একটা রাজপুত্র তার বড় অপুকে বিয়ে করতে চাইছে ভেবেই খুশিতে লাফিয়ে উঠল ভেতরটা। প্রফুল্ল কণ্ঠে সবার আগে বললেন, না না, আমার কোনো আপত্তি নেই। নূরের কাছে দাঁড়িয়েছিল নূপুর, খুশিতে গদগদ হয়ে কথাটা বলতে গা পিত্তে জ্বলে উঠল তার। নূপুর দাঁত বের করে হাসতে হাসতে নূরের দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে আগুন করে তাকালো নূর। হেসে বলল, থাপ্পড় খাইছিস না তুই আমার? নূপুরের হাসিটা নিভে গেল। অমনি নাক মুখ কুঁচকে বলল, দেখছেন দুলাভাই, দেখছস দুলাভাই কত সুন্দর? নূর রেগে আরও কিছু বলতে যাবে, তার আগেই থামলো। শুনতে পেল বসিরের আবেগপ্লুত কণ্ঠ। হাসপাতালে দাঁড়িয়ে এসব ব্যাপারে কি কমু বাবা, তুমি বরং সময় কইরা আমাকে বাড়িতে আইসো, তখন কথা বলা যাইব। বসিরের কথা শুনে মাথা নুড়িয়ে কুটিল হাসলো জেবান। ঘাড় কাত করে একবার তাকালো বেডের উপর গাঢ় হয়ে বসে থাকা মুসার পানে। তারপর বড্ড ভনিতা করে বলল, আচ্ছা, আমি তাহলে সামনের সপ্তাহে আসছি একেবারে বিয়ের ডেট ফাইনাল করা, তবে যাব। আচ্ছা আচ্ছা, যাও বাবা, সাবধানে যাও তাহলে। বসিরের কণ্ঠে খুশির ঝিলিক। খুশির কণ্ঠে জড়িয়ে জড়িয়ে আসছে মনে হলো। জীবন বিদায় জানিয়ে বেরিয়ে গেল তন্মধ্যে। হাসপাতালের চত্বর ছাড়ল দাম্ভিক ভঙ্গিতে। জীবন চলে যেতে একটা পাঁজর ভাঙা শ্বাস ফেলল নূর। বসির মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, দগ্ধ কণ্ঠেও ডাকলো, আব্বা। বসির এতক্ষণ মুগ্ধ নয়নে জেভানের যাওয়ার পানে তাকিয়েছিল। নূরের ডাকে ধ্যান ফিরল তার। জেভানের দেওয়া প্রস্তাব পেয়ে বসির তার মেয়ের একটা সুন্দর জীবন স্বপ্ন দেখে ফেলেছে ইতিমধ্যে। আর সে অতি সুন্দর দৃশ্য কল্পনা করতে চোখ ভরে উঠল তার। আহ্লাদি বলে ডাকলো নূরকে, আয় মা আমার কাছে, তোর সব দুঃখ ঘুচে যাওয়ার দিন আইতেছে রে মা। খোদা তোর দিকে মুখ তুলে তাকাচ্ছে। নূর এগোলো না, হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। জামিলের চোখে পানি। আশানুরূপে এই প্রস্তাবে রীতিমতো চমকেছে সে। নূর প্রথমে জামিলের দিকে তাকালো, তারপর তাকালো বসিরের মুখের দিকে। বিছানায় নির্চুপ নির্বাক হয়ে বসেছে নূর। মুসা ঘাড় কাত করে একটু তাকাতে চাইল, কিন্তু চাইল না। অভিমানের দেওয়াল ভেঙে এক পলক চেয়ে দেখল না ভেতরে ভেতরে ভাঙাচোরা মানুষটা আর কতখানি ভেঙে গেছে। সে দাঁতে দাঁত কেটে চোখ বন্ধ করে ফেলল। প্রলেপ চুইয়ে পড়া এক ফোঁটা জল। শক্ত কণ্ঠে বলল, আমি বিয়ে করবো না আব্বা। নূরের এমন কথায় বসির আর জামিলার মাথায় আকাশ ভেঙে পড়ল বোধহয়। জোবানের মতো ছেলের সাথে বিয়ের প্রস্তাব মানে গরিব ঘরে খোদা নিজ হাতে দেওয়া আশীর্বাদ। এই আশীর্বাদ কেউ স্বেচ্ছায় পায়ে ঠেলে? তাই নূরের এমন একটা কথাতে সমর্থনযোগ্য হলো না জামিলার। তো মেনেই নিতে পারল না কিছুতেই। রুষ্ট কণ্ঠে বলে, কেন? চেয়ারম্যানের ভাতিজা নিজের মুখে তোরে বিয়ে কথা কইছে, তোর তো 7 জন্মের ভাগ্য। নূর কণ্ঠে ভেঙে এলো। সে বিরস মুখে বলল, যদি এই ভাগ্য 100 জন্মের হয় তাহলেও আমি খুশি হইতে পারব না আব্বা। এই বিয়ে আমি করবো না। বসিরের বুক কাঁপল। খুশিতে দপদপ করতে থাকা মুখটা নিভে গেল। অচিরে বিচলিত কণ্ঠে বলল, কেন মা, কেন বিয়ে করতে রাজি না? আপাতত কি বাহানা দিবে ভেবে পেল না নূর। বিষাদ জড়ানো গলায় বলল, আব্বা, কয়টা দিন পর পরীক্ষা, তারপর ক্লাস 10-এ উঠুম, ম্যাট্রিক পরীক্ষা দেবো, তারপর কলেজে ভর্তি হবো। কত স্বপ্ন কত। বসে কিছু বলার আগে নূরের উপর এক দফা চটল জামিলা। কর্কশ কণ্ঠে বলল, পড়ালেখা দিয়ে কি হইব? পড়ালেখা ভাত রাঁধতে দিব মাইয়ারে? যতই পড়ালেখা করুক, পরের বাড়ি গিয়া চুলায় লাকড়ি ঠেলতে হয়। হাসপাতালের চারিদিকে মানুষ গিজ গিজ করছে। এমন একটা জায়গায় জামিলার উঁচু গলা কথা বলা মোটেও পছন্দ হলো না বসিরের। কণ্ঠে কিঞ্চিত বিরক্তি ঢেলে বলল, আহ জামিলা, আমি তো কথা কইতেছি। হাসপাতালে দাঁড়িয়ে চিল্লায় কথা কইতে হবে তোমার?
গলার আওয়াজ কমাও। তারপর বসে চুপচাপ এগিয়ে গেল নূরের দিকে। নূরের মাথা নিজের পিতৃসুলভ মায়ের ভরা হাতটা রেখে আদরের কণ্ঠে বলল, পড়ালেখা করতেছ চা? এটা তো ভালো কথা মা। জীবন বাবারে দেখছস কত শিক্ষিত ভদ্রবলা। সে যদি তোরে বিয়ে করে তাহলে কি পড়ালেখা না করিয়ে রাখবো? দেখিস পড়ালেখা করাইবো, এটি নিয়ে আফসোস করিস না। ভেতরে ভেতরে উঠল নূর। বুকটা মোচড় এলো অদৃশ্য ব্যথায়। সে নিজের হাত দিয়ে মাথার উপর থেকে সরিয়ে নিল বাবার হাত। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এই আফসোস খবর তুমি জানো না আব্বা। যদি শত জন্মের সুখ আমারে ঢাইলে দেওয়া হয়, তবু এই বুকের এই আফসোস ওজন বেশি মনে হইব আব্বা। এই বিয়ে আমি করতে পারব না। জামিলা চট করে চোখ মুখে ভাব প্রকাশ করার মতো নয়, কণ্ঠ চড়িয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বশিরের প্রস্তাব মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল চুপচাপ। এদিকে বশিরের চোখ মুখে আধার। জনম দুঃখিনী মেয়েটা এত ভালো সম্বন্ধ, এত ভালো জীবন পেয়েও কেন বারবার নাকচ করে দিচ্ছে? বুঝে খাটল না তার। কৌতূহল জমিয়ে রাখতে না পেরে বিষণ্ণ করে বলল, তুই কি চাস একটু বুঝাই ক? এই মূর্খ ভক্ত কিছুই বুঝল না। মুসা এখনো চুপচাপ। যেভান গিয়েছে এই পর্যন্ত এই অবধি একদম চুপচাপ। শামীম কয়েকবার খুঁচিয়েছে, উসকেছে কিছু একটা বলে বিয়েটা বন্ধ করতে, কিন্তু মুসা রা শব্দ অবধি করল না। সে চুপচাপ শুনল। নূরের উত্তর শোনার জন্য মুখে রইল আর তার দুটি কান। সে খুঁজল নূরের মুখ থেকে বেরিয়ে আসা উত্তরে তার নাম আছে কিনা, তার অস্তিত্ব আছে কিনা। খুব করে খুঁজল নূরের বলা প্রতিটি শব্দ কেটে কেটে। নূর অসহায়, ভাগ্যের কাছে বরাবরই অসহায় সে। কোনো এক দোটানায় তার ভেতরটা ছাড়খাড় করে যাচ্ছে। বারবার মন চাইছে বলে দিতে তার স্বামী ফিরে এসেছে। সে তার স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। একটা মেয়ের কাছে তার স্বামী সব। কিন্তু পারল না। মনের ভিতর উথলে আসা কথাগুলো গলায় এসে আটকে গেল তার। বিষাদের স্বাদ ছাড়া কিছুই বেরোল না কণ্ঠ দিয়ে। সে হাঁপালো, বুকে চেপে এলো পাঁজরের ক্ষয়ে যাওয়া যন্ত্রণা। অবশেষে একটা সুন্দর জীবন, একটা উজ্জ্বল ভবিষ্যৎ পায়ে ঠেলে সরাসরি নাকচ করে বলল, আমার একটা বিয়ে হয়েছে আব্বা, আমি বিবাহিত। আমি সারা জীবন এমনি থাকব, কিন্তু কাউরে নতুন করে বিয়ে করতে পারব না। কথাটা বলে আর একদণ্ড দাঁড়ালো না নূর। বুকের ধড়ফড়ানি বেড়েছে। মুসার ঠোঁটে ফুটেছে স্মিত হাসি। মেয়েটা ভয় পেল, দৌড়ে বেরিয়ে গেল বাইরে। কথাটা বড্ড বেহায়া বানিয়ে দিল তাকে। শব্দগুলো বেহায়া উপাধিতে ভূষিত করলো তাকে। মুসা বোধহয় আশকারা পেল একটা নোংরা জানোয়ার। মানুষকে আশকারা দেওয়ার ভুলের বোঝা বইতে না পেরে এক প্রকার পালিয়ে বাঁচল মেয়েটা। নূরের চলে যাওয়ার পর ওই বিরস মুখে বেরিয়ে গেল সবাই। মুসা বেডে এখন পুরোপুরি খালি। পাশে কেবল শামীম বসে আছে। এতক্ষণ ধরে ঘটীয়মান ঘটনা মাথার উপর দিয়ে উড়ে গেল তার। জেভান ভাই হঠাৎ নূরকে বিয়ে করার কারণ ক্যালকুলেশন করতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে সমস্ত জটিলতা। সব হিসাব গরমিল হয়। সে আনমনে আওড়ালো, এখন কী হইব? বুকের গাঙ্গে চাপা দিয়ে রাখা একটা দীর্ঘশ্বাস ছাড়ল মুসা। প্রায় ঘণ্টাখানিক পর মুখ খুলল, ছন্নছাড়া কণ্ঠ বলল, কী হইব? শামীম চিন্তিত স্বরে বলল, জীবন ভাই যে আপনার বউরে বিয়ে করার প্রস্তাব দিল। মুসা ঠিকঠাক জবাব দিল না, পাত্তা দিল না শামীমের কথা। তার চোখে মুখে বিরক্তি, ক্লান্তি ঢেকে রাখার সর্বোচ্চ চেষ্টায় চোখ মুখ কুঁচকে রেখেছে ইচ্ছে করে। হাতে ক্যানালু এর সাহায্যে স্যালাইন লাগাচ্ছে, একটু আগে ডক্টর লাগিয়ে দিয়েছে। এসব চলবে আজ সন্ধ্যা পর্যন্ত। মাঝে দুটো ইঞ্জেকশন আছে। নার্স তো এসে পুশ করে যাবে সময় মতো। কিন্তু অত সময় জ্ঞানের ধার না মুসা। সব মায়ের ব্যাপারে বড়ই অধৈর্য। 5 সেকেন্ড পর পর এক ফোঁটা এক ফোঁটা করে পড়তে থাকা স্যালাইনের সাদা চিকন পাইপটার দিকে নিবন্ধ ধৈর্যহীন দৃষ্টিতে তাকালো। ততই মেজাজ খারাপ হয়ে গেল। খিটখিটে গল্প, এই বাল শেষ হইব কখন? দেরি হইবে ভাই, ডাক্তার কইছে 2 ঘন্টা লাগবো। মুসা ধৈর্যচ্যুত হলো। এসব পানি জাতীয় দ্রব্য শরীরে ঢোকানোর জন্য জীবনের এতটা সময় অপচয় করা সম্ভব হলো না তার দ্বারা। সে ব্যান্ডেজের বাঁধা হাতটা একটু কষ্ট করে এগিয়ে গেল। এক টানে খুলে ফেলল হাতের ক্যানেলো। তারপর সেই হাত বাড়িয়ে লোহার স্ট্যান্ডে ঝুলে থাকা স্যালাইনটা পকেটে নিয়ে মদের বোতলের মতো চোখ বন্ধ করে ঢকঢক করে খেয়ে নিল পুরোটা। শামীম তাজ্জব বেড়ে গেল, ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রীতিমতো। হতভম্ব হলো, এটা কী করলেন ভাই? মুসার হাবভাব ছন্নছাড়া, মুখের গড়ন অন্যমনস্ক ভাব।
সে স্যালাইনে চুপসে যাওয়া খালি পকেটটা ছুঁড়ে মারল বেডের পাশে রাখা ময়লার ঝুড়িতে। খাপছাড়া কণ্ঠে বলল, শরীরে ঢুকান দিয়া হয়েছে কথা, সেটা গলা দিয়ে ঢুকলো নাকি রগে দিয়ে ঢুকলো তোহো দেহার বিষয় না। স্বামী ঠোঁট উল্টালো, ভুরু নাচে বলল, বাহাবতী বলল, বাহ ভাই বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। মুসা নড়তে চাইল, হাত বাড়িয়ে বলল, ধর আমারে বাড়ি যাইতে হইব। কি কইতেছেন ভাই, এই অবস্থায় বাড়ি যাইলে দেখাশোনা করবে কে? আমি নিজেরে নিজে দেখতে পারি, কথা কম কয়া ধর। স্বামীর মুখের উপর কথা বলার সুযোগ না পেয়ে তাড়াহুড়ো করে মুসার ভাঙাচোরা শরীরটা পুরো ভার নিজের উপর তুলে নিল। একটা কথা কম মুসা ভাই, কি ক? মানুষের ভাগ্য এত খারাপ হয়, আপনারে না দেখলে বুঝতাম না ভাই। বউ থাইকা অনাথের মতো জীবন কাটাতেন, আমার জায়গায় তো এখন বউ থাকার কথা ছিল। তুই বুঝবি না শামীম, আমার ভাগ্য হলো প্যান্টের চেনের মতো, যখনই আটকায় বর্তমান ভবিষ্যৎ দুটোই অন্ধকার হইয়া যায়। মুসাকে নিয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি অবধি পৌঁছাল শামীম। তাহলে এখন থেকে প্যান্ট না পরে লুঙ্গি পরেন ভাই। মুসা ফিসে হাসলো, কৌতুক স্বরে বলল, ঘরে বউ না থাকলে লুঙ্গি পইরা মজা নেই। কেন ভাই? সকালে উষ্টা লুঙ্গি খুঁজে না পাইলে খুঁজে দেওয়ার মানুষ লাগাবো না ক? তাহলে বউ নিয়ে আসেন ভাই। মুসা চুপ করে গেল, চোখের কোণ চিকচিক করে উঠল জল। একটা দীর্ঘশ্বাস ফেলে আওড়াল, বউ আমার বাজেটে নাই শামীম, আর ওটা তো চাঁদ। মুসা হাসপাতাল থেকে ফিরছে আজ প্রায় 1 সপ্তাহ। শরীরের ভাঙাচোরা ক্লান্তি আগের তুলনায় কিছুটা কমেছে। এখন অন্তত নিজের সামান্য নড়াচড়া করতে পারে সে। তবুও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও অনেক সময় বাকি। প্রতিদিনের ওষুধ সময় মতো খাওয়া আর যত্ন সব মিলে সারাক্ষণ একজন মানুষের পাশে থাকা অপরিহার্য হয়ে উঠছে। আজ 3 দিন নিয়ম করে লিজা রান্না করার জন্য আসে, যত্ন করে খাইয়ে দিয়ে যায় মুসাকে। মুসার যাবতীয় দেখভাল একা হাতে করে, সকাল ভোরে এসে মাগরিবের আগে চলে যায়। শত হোক যুবতী মেয়ে, একটা পরপুরুষের সঙ্গে এর চেয়ে বেশি সময় থাকলে সমাজে কুৎসা রটাতে দুবার ভাববে না। তবে সে চাই রটুক, মুসা ভাইয়ের নাম জড়িয়ে পাওয়া সমস্ত বিষাদ মাথা পেতে সাদরে গ্রহণ করে নিবে সে। গোটা একটা অপূর্ণ জীবনে এতটুকু তো তার পূর্ণতা। সন্ধ্যা 7টা ছিল। বিকেলে জিভান এসেছিলেন নূরকে দেখতে। সামর্থ্য অনুযায়ী ঘটা করে আয়োজন করা হয়েছে। হরেক রকমের রান্নার ঘ্রাণ ছুটে এসেছিল মুসার ঘরে। মুসা ঠিক টের পেয়েছ, তার হায়াতি হয়তো সাজছে, পুতুলের মতো সেজে বসে আছে জোবানের সামনে। ভেতরটা পুড়ল মুসার। যেমন করে নূরদের চুলায় দেওয়া লাকড়িটা পুড়ল, ঠিক তেমনভাবে পুড়ে অঙ্গার হলো মুসার বুকের পাঁজর। জীবন চলে যেতে মুসাকে খাবার দেওয়ার বাহানায় ছুটে এলো নূর। মুসা চোখ বন্ধ করে শুয়েছিল তখন। নূর ঘরে ঢুকে তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি কোমল এক সুবাস নিঃশ্বাসে ছুঁয়ে গেল মুসার নাসিকাপথ। এই গন্ধ তার চেনা, ভীষণ চেনা। কত শতবার এই গন্ধ তারকে কারণে অকারণে অস্থির করছে। বুকের ভেতরটা ঝড় তুলছে অদ্ভুত আলোড়ন। আজও তুলল, অথচ সে নড়ল না। অভিব্যক্তিবিহীন চোখ বন্ধ করে রইল চুপচাপ। কখনো কখনো মানুষ নিজের সবচেয়ে প্রিয় জিনিসটার দিকে তাকাতে চায় না, যখন বুঝে সেটাকে ছুঁয়ে দেখার অধিকার তার নেই। মুসার অবস্থা বুঝি সেরকম। নূরের বুক কাঁপছে, জ্বলন্ত অন্তর পাথরের মতো কঠিন। মুসার অভিব্যক্তি আরও বেশি কষ্ট দিল তাকে, কিন্তু কেন দিল জানা নেই। সে নিজেই তো ঘৃণা করে এই লোকটাকে, এত বেশি ঘৃণা করে যে নিজের হাতে খুন করে মেটাতে চায় বুকের জ্বালা। অথচ এই পুরুষের নীরবতায় কেন এতটা তড়পাচ্ছে তাকে? কেন মনে হচ্ছে এই লোক কিছু লুকাচ্ছে? এই লোকটা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। নারীকে মা ভাবা পুরুষ কিছু না হোক বা না হোক কখনো ধর্ষণ করতে পারে না, নোংরা স্পর্শ করতে পারে না কোনো নারীকে। মনে মনে কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নূর। নীরবতা ভেঙে বলল, আপনার খাবার নিজে খাইতে পারবেন নাকি খাওয়াই দিতে হইব? আজকে শামীম ভাইও নেই। মুসা চোখ খুলল না। প্রলেপ জুড়ে গম্ভীর যন্ত্রণায় লুকিয়ে প্রয়াসে খুলল না হয়তো। চোখ বন্ধ করে রাইখে যা। খাইতে পারবেন তো? নিজের হাতে চোট হতে পারলে, নিজের হাতে হুঁচতে পারলে খাইতে পারুম। বাথরুমে যাওয়ার পর হুঁচতে পারুম কিনা জিগাইলে খুশি হইতাম। ভাঙা হাতে বদনা আগলাইতে কষ্ট হয় আমার। নূর ভ্যাবলার মতো টাকলো। ঠিক কী প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না। এরকম আজগুবি প্রসঙ্গ এড়িয়ে যেতে পানসুটে কণ্ঠে বলল, ডিসেম্বরের 20 তারিখ আমার বিয়ে।
মুষা চোখ খুলে তড়িৎ ভেতরকার সমস্ত আকুলতা নিজের বুকের অন্ধকারে দাপন করে চোখ খুলতে বাধ্য হলো। সে ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর মত আছে? আমার মতের দাম আছে? রাজি না হলে তোর বিয়ের তারিখ পড়তো না। শুকনো ঢেক করলো, জিভ খসে এলো উত্তরটা দিতে গিয়ে। দহন মাখা কণ্ঠে বলল, হ্যাঁ রাজি। মুসা প্রতিক্রিয়া দেখো না, তবে কণ্ঠে প্রকাশ পেল রুষ্টতা। শরীরে কুড়কুড়ানি উঠছে। এতদিন তো ছুঁইলে ছ্যাদ করে উঠতে, আপনিকেও তো কথাগুলি ছ্যাদ করে উঠতেন, আজকে এত ঠান্ডা কেন? আপনার কোন জায়গায় কুড়কুড়ানি উঠছে? মুখে কমু নাকি খুইলে দেখামু? ছি! নূর ঘৃণায় চোখ খিচে বন্ধ করে নিল। মুসার হাবভাব এমন কিছু হয়নি। নূরের চোখ বন্ধ চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আমি বুকের কথা কইতেছি। তড়াক করে চাইল নূর। পৃথিবীর অষ্টম আশ্চর্যতম কথা শোনার মতো অবিশ্বাস্য কণ্ঠ হড়বড়ে বলল, আমার জন্য আপনার বুকে? বিয়ের লাগে জামাই মরে গেলে কষ্ট পাবি? নূরের কথা শেষ হওয়ার আগেই বলে উঠল মুসা। কথাটা শুনে নূরের বুলি বন্ধ হলো। ভাঁজ পড়ল কপালে। অস্ফুট মানে? মানে জামাই মরে গেলে কষ্ট পাবি, কাঁদবি? আপনি তো মরার মতো ছিলেন, কান্দি নেই কখনো। আমি কে ছিলাম আমার জন্য কাঁদতে যাবি কোন দুঃখে? কঠিন কথাগুলো এত সোজা করে কেমনে কর আপনি? এই গ্রামে আসার পর থেকে এই পর্যন্ত বাঁশের পর বাঁশ খাইয়ে আসতেছি, তাই কথাবার্তার বাঁশের মতো সোজা হয়ে গেছে। মুসার কথা নির্বিজেল। এদিকে নূরের মেজাজ দফারফা। সে দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, বাঁশের মতো আইক্কা নাই, গলায় আটকায় মরতে পারেন না? যা আইক্কা সব শত্রুর জন্য জমিয়ে রাখছি, সুযোগ পাইলে কোন দিক দিয়ে ঢুকামো ঠিক নেই। দেখতে দেখতে ঘনিয়ে এসছে নূরদের বার্ষিক পরীক্ষা। 3 বান্ধবীর সহযোগিতায় এবারের মতো বার্ষিক পরীক্ষায় বসতে পেরেছে নূর। পরীক্ষার এখন আধ ঘন্টা বাকি। সবাই নিজ নিজ সিটে গল্প করছেন, একে অপরকে জিজ্ঞাসা করছেন হালচাল। পরীক্ষার প্রিপারেশন কেমন? মারিয়ে সবার আগে প্রশ্নটা করলো নূরকে। নূরের চোখে মুখে কোনো এক কারণে মলিন, তবুও খুব কষ্ট করে ঠোঁট প্রসারিত করে স্মিতা হাসল। একটু নিকাব ঢাকা দুটো চোখ কুঁচকালো, কিঞ্চিত শুকনো গলায় বলল, মোটামুটি। তোর কেমন? মারিয়া ফোঁস করে শ্বাস নিল, তারপর কপাল চাপড়াতে বলল, তুই যদি কোস মোটামুটি, তাহলে আমাকেও তো চিকনা চিকনি। ওসমান ছেলেদের সারির প্রথম বেঞ্চে বসা। কথার উত্তর দিতে একটু ঝুঁকতে হলো তার। চোখের চশমাটা ঠেলে মাথায় হাত রেখে বলল, তবু যদি চিকনা চিকনি হয় তাহলে আমাকেও গোল্লা গুল্লি। ওসমানের কথা শুনে খ্যাক করে উঠল স্মিতা। তুই আজীবন গোল্লা, আমরা যদি দেখতাম এই গোল্লাও পাইতি না। ওসমান মুখ ভাঙছিল, ব্যঙ্গ করতে বলল, এবার বস, তোরা কত খারাপ লেখস। চটপট করে তাকালো স্মিতা, ঠোঁট ফুলে বলে, অপমান করলে? ওসমান ফোকলা এসে বলল, হালকা করে। তারপর শার্টের কলার ঝাঁকিয়ে বলল, খালি এই পরীক্ষাটা যাক, তারপর তবু খাতার জীবনে দেখবো না। মারিয়ে নিজের হাতে স্কেলটা ছুঁড়ে মারলো ওসমানের দিকে। চিবিয়ে চিবিয়ে বলল, ক্লাস 6 থেকে এই কথা কইতে কইতে 9 ক্লাস শেষ করছো, তোর জীবনেও শেষ হইল না, কথা পূরণ হইল না। ওসমান স্কেলটা ক্যাচ করে ধরলো, তারপর মারিয়ার দিকে পুনরায় ছুঁড়ে মেরে কিছু একটা বলতে যাবে, তার আগে প্রশ্নপত্র হাতে ক্লাসে প্রবেশ করলেন স্যার। পুরো কক্ষে পরীক্ষার বদলে গেল। 1 সেকেন্ড। ইংরেজি পরীক্ষা আজ। ইংরেজি শিক্ষক রাজীব স্যার অনেক বেশি কড়া, তাই সবাই চুপ হয়ে গেল। পুরো ক্লাস জুড়ে বিরাজ করল থমথমে নীরবতা। পরীক্ষার মাঝামাঝি সময়ে স্যার বসে আছে নিজের আসনে। এতক্ষণ ক্লাস জুড়ে পায়চারি করার কেউ কারো দেখায় লেখার সুযোগ পায়নি। স্যার বসামাত্র সুযোগ লুফে নিল সবে। মারিয়া পেছন থেকে পা দিয়ে লাথি মারল নূরের পায়ে। চুপি সারে রাখলো, ওই নূর মন দিয়ে লিখছে, খাতার উপর কলম চালাচ্ছে ছুরির মতো। মারিয়ার ডাকে সাড়া দিয়ে মৃদু স্বরে, হ্যাঁ। মারিয়া ফিসফিস করে জিজ্ঞাসা করলো, 3 নম্বর উত্তর কী হবে? নূর স্যারের মুখের দিকে একবার তাকে ফটাফট বলল, ডিপ্রেশন। মারিয়া ঝটপট লিখতে গিয়ে পিছন থেকে মারিয়ার পিঠে ধাক্কা দিল স্মিতা। একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, এই 3 নম্বর উত্তর কী লিখছিস? মারিয়া ঘাড় ঘুরে ফিসফিস করে বলল, ডেকোরেশন। স্মিতা দ্রুত লিখল খাতায়,
ওসমান একটু দূরে ছিল, তাই নিজের কলম চিপি খুলে ছুঁড়ে মারল স্মিতার মাথায়। স্মিতা চোখ রাঙিয়ে তাকালো। গজ গজ করে কিছু বলার আগে ওসমান ইশারা করে 3 নাম্বারটা। স্মিতা লঘু স্বরে বলল, দাদির অপারেশন। ওসমান দ্রুত লিখতে নিল। দাদির অপারেশন শব্দটা লিখতে গিয়ে চোখ মুখ কুঁচকে ভ্যাবলার মতো আওড়ালো, দাদির অপারেশন? উত্তরটা জুৎসাই লাগলো না ওসমানের। সে পুনরায় স্মৃতির ওই কি ইংরেজি পরীক্ষায় দাদির অপারেশন কেন লিখবো? কি জানি নূর লিখছি, আমিও লিখছি, মারিয়াও লিখছি, তুইও লিখ। দাদির অপারেশন না লিখে গ্র্যান্ডমাদার অপারেশন লিখি, লেখ। আমিও এইটাই লিখবো, ওকে। চতুর্থ বিশ্বযুদ্ধ শেষ করার মতো পরীক্ষা শেষ হলো 4 বান্ধবী। নূর সবার আগে বেরিয়েছে খাতা জমা দিয়ে। তারপর ফাইল গুছিয়ে বেরোলো মারিয়া। নূরকে দেখে জিজ্ঞেস করলো, কিরে পরীক্ষা কেমন হয়েছে? নূর নির্মলা চোখ জুড়ে আধা সে বেজার মুখে বললো, ভালো না। কত অ্যান্সার করছিস? দিছি সব, শুধু প্যারাগ্রাফটা 3 পৃষ্ঠা ছিল, 2 পৃষ্ঠায় লিখেছি, আর স্যারের খাতা নিয়ে গেছে। নূরের কথা শুনে হেসে কুটুকুটু হলে মারিয়ে বলল, এইটার জন্য তোর মন খারাপ? আমি তো প্যারাগ্রাফ আর লেটার নুন চাইয়েও দেখি। তার মধ্যে ফাইলেতে বেরিয়ে এলো স্মিতা। নূরের মারিয়ে কথোপকথন কানে যেতে ধার বের করে বলল, তুই তো খালি 2টা দেশ নেই, আমি রাইটিং সাইট ধরি নাই, প্যারাগ্রাফ লেটার স্টোরি ডায়লগ কিছুই কমন পড়েনি। তোরা প্যারাগ্রাফ দিছিস না? প্যারাগ্রাফ 4 পৃষ্ঠায় লিখছি আমি। মারিয়ের কথা শেষ হতে না হতে ভেসে এলো ওসমানের কণ্ঠ, ওসমান 4 পৃষ্ঠা প্যারাগ্রাফ দিচ্ছে? বিষয়টা ঠিক হজম হলো না তাদের। বিস্ময়ে রীতিমতো হা হয়ে গেল 3জনের। মারিয়া চোখ গোল গোল করে হতভম্ব হলো, কি প্যারাগ্রাফ কমন পড়ছে তোর? শুধু প্যারাগ্রাফটাই কম পড়ছে, 1 নাম্বার 3 নাম্বার আর প্যারাগ্রাফ ছাড়া পুরো প্রশ্নের আর কিচ্ছু দেয়নি। ওসমানের গজব পড়ার কথা শুনে মুখের রং পাল্টে গেল সবার। স্মিতা তো আস্তে আস্তে ঢলে পড়ল নূর আর মারিয়ের গায়ের উপর। এত বিষণ্ণতা, এত চিন্তা, এত মন খারাপের মাঝে হো হো করে হেসে উঠল নূর। নিজেও হাসতে হাসতে বলল, তবু কথা শুনে আমার সব আফসোস পানি পানি হয়ে গেল। পরীক্ষা শেষ হতে হতে বিকেলের আলো অনেকটাই নরম হয়ে এসেছে। দিনের তীব্রতা কমে গিয়ে চারিপাশে নেমেছে ক্লান্ত এক সোনালি আবেশ। নূর হাঁটছে একা, বাড়ি ফিরছে ক্লান্ত কদমে। ঠিক তখনই একটা চকচকে কালো গাড়ি তীব্র গতিতে এসে তার কয়েক হাত সামনে ক্যাচ করে ব্রেক কষল। অপ্রস্তুত নূর চমকে পিছিয়ে গেল দুপা। বাতাসের ধুলো উড়িয়ে থিতিয়ে পড়ল ধীরে ধীরে। তারপর কালো গাড়ির কাজটা নামল ধীর গতিতে। নূর কৌতূহল দৃষ্টিচোখ ঘোরাতে দেখতে পেল জিভানকে। জিভান গাড়ি থেকে নেমে দাঁড়ালো তৎক্ষণাৎ। সৌজন্যমুখে স্বরে বলল, কেমন আছো নূর? জোভানকে দেখায় অজানা কারণে খুব বিরক্ত হলো নূর। তার একলা বিকেলের একাকিত্ব নষ্ট করার জন্য কয়েকটা গাল দিতে চাইল বেশ করে, কিন্তু সেটা তো আর করার সাধ্য নেই। তাই নুইয়ে অন্তত বিনয়ী কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। উত্তরে সন্তুষ্ট হতে বলল জেবান। পরিমিত স্বরে বলল, আমি কেমন আছি জানতে চাইবে না? নূর নেকা বাড়ালে ফোঁস করে একটা শ্বাস ছিল, বিপরীতে কিছু বলতে যাবে, ঠিক তখনই পাশের একটা বাড়ি থেকে ভেসে এলো এক গৃহস্থ মহিলার তীক্ষ্ণ চিৎকার। সেই শব্দ কানে পৌঁছতে নূরের মুখের রং অস্বাভাবিক বদলে গেল। চেহারা জুড়ে নেমে এলো তীব্র শঙ্কাচাপ। নূর বিস্ফারিত চোখে চিৎকারের উৎস খুঁজতে লাগলো। রাস্তার ওপাশে এক মধ্যবয়স্ক লোক হেঁটে যেতে থেকে অস্থির কণ্ঠে শুনল, এই যে শুনুন, কি হয়েছে ওই বাড়িতে? মহিলা এত কাঁদতেছে কেন? পথচারী লোকটা থমথমে বলে বলল, যৌতুক লইয়ে ঝামেলা লাগছে, কয়দিন ধরা টেহা চাইছিল, বউয়ের বাপের বাড়ি দিতে পারেনি, এই জন্য ধইরা মারতেছে।
লোকটার কথা শুনে নূরের নেমে চোখে এলো ভয়ঙ্কর পরিবর্তন। নিকাবের কালো কাপড়ে ঢাকা মুখটা যদিও দেখা যাচ্ছিল না, কিন্তু তার উন্মুক্ত চোখ দুটোর রং বদলে গেল এক নিমেষে। কোমল আর শান্ত দৃষ্টিজোড়া হারিয়ে গেল জমাট বাঁধা হিংস্রতা। মনে দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে উঠল। শিকার করতে আহত বাঘ নিয়ে নিজের সমস্ত ক্রোধ দিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শক্ত করলো চোয়াল। আঙুলগুলো মুঠো করে জোভানকে বলল, আমি একটা আইসিসি। জোভান চোখ কুঁচকালো। এসব উটকো ঝামেলায় জড়ানোর আগ্রহ মোটেও তার নেই, অথচ চেয়ারম্যান বাড়ির ছেলে সে। দাপট দেখে একটা কথা বললে পরিবেশ শান্ত হতো এক সেকেন্ডে, কিন্তু সে এসব ঝামেলায় নূরকে এগোতে দেখে বিরক্ত হলো। কটাক্ষ করে বলল, কোথায় যাচ্ছ তুমি? একটা পুচকিমি হয়ে ঝামেলায় থামাতে পারবে বলে মনে হচ্ছে তোমার? এসব উটকো ঝামেলায় গিয়ে কী করবে শুনি? বুক ওঠানামা করছে সে দ্রুত। সে ব্যস্ত হাতে নিজের ফাইল থেকে স্টিলের স্কেলটা বের করে হেসে বলল, এক কোপে হাত আলাদা করে দেবো ওই কুলাঙ্গারের, যৌতু করে দিয়া ঢাকমু। চেয়ারম্যান বাড়ির সামনে আজ ভিড়। এলাকার প্রায় অর্ধেক মানুষ উপস্থিত এখানে। সবাই মুখে আছে বিল্লাল চেয়ারম্যান আগমনে অপেক্ষায়। চেয়ারম্যান নিজের ঘরে বসে পান চিবোচ্ছে। সামনে দুই পা ছড়িয়ে সোফায় বসে আছে জেবান। পিঠ ঠেসে রেখেছে সোফার গায়ে। ডান হাতটা সোফার হাতলে স্থির, চোখে মুখে অদ্ভুত রকমের শক্ত। চেয়ারম্যান পান চিবোতে চিবোতে এগিয়ে গেল জানলার দিকে। পর্দাটা সরিয়ে চাইল বাড়ির উঠোনে। সরাসরি তাকালো উঠোনে একপাশে মাথা নিচু হয়ে বসে থাকা বোরখা পরা নূরের দিকে। পানির ফিক ফেলতে ফেলতে বলল, বোরখা পরা মাইয়েটা নাকি? দেইখা তো লেদা লাগতেছে। যৌবনের চোখের মুখ পরিবর্তন এলো তার। তার চোখের সামনে ভাসছে একটু আগের দৃশ্য। ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে, 1.5 ফুটের মেয়ে কিনা ভয়ডরহীন একটা পুরুষের মানুষের হাত কাটতে গিয়েছিল। কি সাংঘাতিক! ভাগ্যিস স্কেল ছিল। যদি স্কেলের জায়গায় দা বা ছুরি থাকতো, তাহলে এক কোপে কবজা আলাদা করেই যেত এতক্ষণ। জীবন যতবার বিষয়টাকে নিয়ে ভাবছে, ততবার শুকনো ঢুকছে। জীবনে অনেক মেয়ে মানুষ দেখেছে, কিন্তু এই মেয়ের মতো বাঘিনী দেখেনি। কথাগুলো ভেবে আরও একটা শুকনো ঢোক গেল জীবন। গমগমে কণ্ঠে বলল, বিষয়টা খালাস করার আগে মেয়েটাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। মিনিমাম 3-4 দিন যেন বিছানা থেকে উঠতে না পারে। জিভানের মুখে এমন কথা শুনে কপালে ভাঁজ পড়ল চেয়ারম্যান। তুমি তো বলছিলে মেয়েটাকে বিয়ে করবে, ডেটও ফিক্সড করে এলে সেদিনে। জুবান ঠোঁট বাঁকিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বিয়ে তো অবশ্যই করব, কিন্তু তার আগে পাখির ডানা ছাঁটা করতে হবে। উড়াল পাখি একদম পছন্দ নয় আমার। কি বলতে চাইছি? বলতে চাচ্ছি নাদিয়া মারা গেছে, এখন মাল ডেলিভারির জন্য ইমিডিয়েট একটা শরীর চাই, আর এই মেয়ে হবে বেস্ট অপশন, বুঝেছো? চেয়ারম্যানের চেহারা জ্বলজ্বল করে উঠল। কণ্ঠে উদ্বিগ্ন বলল, মেয়েটা কেমন? চেহারা ভালো না হলে তো কাদের সিদ্দিকীর মনে লাগবে না। নূরের চেহারার কথা জিজ্ঞাসা করতে আধার নামলো জীবনের চেহারায়। সেদিন নূরের বাড়ির বিয়ের ডেট ফাইনাল করতে গিয়ে এক পলক দেখা হয়নি মেয়েটার। ঘাটতারা তেজি মেয়ে কিছুতেই হিজাব ছাড়া সামনে আসেনি তার, তাই পর্দার আড়ালে ঢাকা চেহারা দেখা হয়নি তার। জীবন একটা চাপা শ্বাস গোপনে করে রুক্ষস্বরে বলল, দেখিনি, তবে তার চোখ দুটো বলে দেয় নিশ্চয় ভস্ম করা সুন্দরী হবে। জীবনের কথা শুনে একটু আশ্চর্য হলো চেয়ারম্যান। চোয়াল গুটিয়ে বলল, বিয়ের কথা পাকা করে এলে অথচ মুখ দেখনি? জীবন উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুটিয়ে এগিয়ে গেল জানলার দিকে। নিচে উঁকি দিয়ে এক পলক নূরের দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে তেজ, বাম্মার জোর করেও মুখ দেখাতে পারেনি। কথা শুনে তো মনে হচ্ছে এই মেয়েকে সামলাতে কষ্ট হবে তোমার। সেই জন্যই তো একটা শিক্ষা দিতে বললাম, যেন এখন তেজ দেখানোর আগে 50 বার ভাবে। শয়তানি হাসলো চেয়ারম্যান। যেভানে কাঁধে চাপড়ে উঠল, আচ্ছা আসো দেখি। চেয়ারম্যান বাড়িতে উঠান জুড়ে থমথমে নীরবতার মাঝে কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে মানুষের চাপা গুঞ্জন। উঠোনে এক কোণে মাথা নিচু করে বসেছে নূর, কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর মতো ভাবভঙ্গি, যার নিজের পক্ষে বলার মতো নিজের ভাষাটুকু নেই। গাঢ় কালো বোরখায় আবৃত পুরো শরীর, মুখের নেকাবটায় আড়ালে সম্পূর্ণ ঢাকা। বাইরে থেকে দেখা যাচ্ছে দুটো চোখ, অথচ সেই চোখ দুটোর নিচের দিকে নত, দু হাতে শক্ত করে জড়ানো হাঁটুর সঙ্গে। পৃথিবীর সমস্ত দৃষ্টি এড়িয়ে নিজেকে মাটির ভিতরে গুটিয়ে ফেলতে চাইছে প্রাণভরে।
নূরের ডান পাশে বসে আছে তার বাবা। বসির পরনের লুঙ্গিটা এলোমেলো হয়ে আছে, অথচ খেয়াল নেই। দুই হাত কপালের উপর চেপে ধরে নিঃশব্দে বসে আছে কেবল, মুখ ভর্তি অসহায়তা আর ক্লান্তি। মনে হচ্ছে কয়েক মুহূর্তে বয়সটা বেড়ে গেছে আরও 10। অন্য পাশে জমিলা, এক হাত কপালে ঠেকানো, অন্য হাতটা মাটির উপর নিস্তেজ হয়ে পড়েছে, চোখ দুটো ফুলে লাল। কাপা আঙুলে বারবার কপাল চেপে ধরছে, বুকের ভেতর জমে থাকা অপমানের ভার সামলানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। থমথমে পরিবেশের মাঝে কর্তৃত্বপূর্ণ পদক্ষেপে বাড়ির ভিতরে এসে বেরিয়ে এলো বিল্লাল চেয়ারম্যান। বয়সের ছাপ মুখে স্পষ্ট, অথচ চোখে মুখে লেগে আছে চিরচেনা প্রভাবশালী কথাটা। চেয়ারম্যানের পিছু পিছু চিবুক শটান করে বেরিয়ে এলো জেবান। তার লম্বা সুগঠিত শরীরের স্থিরতা মোড়ানো, দু হাতে প্যান্টের পকেটে গুজে রাখা, মুখে নির্বিকার ভাব, চোখ মুখে অস্বাভাবিক রকমের শান্ত, অথচ সেই গভীরে লুকিয়ে আছে এক ধারালো ফলা, যা কাউকে অকারণে শীতল আতঙ্কে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। চেয়ারম্যান এগিয়ে এসে উঠোনের মাঝখানে পেতে রাখা চেয়ারটায় বসলেন। কড়া হিসাবে দৃষ্টি বুলালেন সবার মুখের উপর, গলা খাঁকড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে শুনলেন, শোনেন সবাই, পুরো ঘটনা আমি ঠান্ডা মাথায় শুনছি। আর শোনার পর মনে হচ্ছে এই মেয়েটার দোষ বেশি। একজন দাম্পত্যের ব্যক্তিগত ঝামেলার মধ্যে গিয়ে কাউকে আহত করা মোটেও ভদ্রতার লক্ষণ নেই। উঠোনের মাঝে বসা ছিল যৌতুকের জন্য বউ পেটানো লোকটা। যন্ত্রণায় কুঁকড়ে আছে তার মুখ, কপাল বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়েছে ঘাম। ডান হাতটা মোটা করে গামছা পেঁচিয়ে বুকের কাছে তুলে রেখেছে। গামছার ভেতর থেকে তাজা রক্ত চুইয়ে বেরিয়ে আসে আঙুলের ফাঁক বয়ে মাটিতে। কবজির কাছে জায়গাটা ফুলে আছে, বিকৃত। তখন নূর নিজের স্টিলের স্কেলটা নিয়ে শুধু ছুটে যায়নি, বরং লোকটার হাতের কবজায় 2 কোপ বসেছে ক্ষুব্ধ হয়ে। স্টিলের স্কেলটা বলে হাত হয়নি, কিন্তু হাতের কবজির কাছে মাংস এবং হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত বিচারকে ঘটনাকে কেন্দ্র করে। চেয়ারম্যানের বিচার রায়ের ঘোষণা করার আগে এগিয়ে এলো লোকটা, হাতের গামছাটা খানিকটা সরিয়ে চেয়ারম্যানের সামনে ধরতে ক্ষতবিক্ষত কবজিটা ব্যথায় বিকৃত মুখে বলল, চেয়ারম্যান সাহেব, আমি এই মেয়ের উচিত বিচার চাই। দেখেন এই লেদা মাইয়া আমার হাতের কী অবস্থা করছে। হাতের অবস্থা থেকে রীতিমতো বিষম খেলো চেয়ারম্যান। থতমত খেয়ে তাকালো জেভানের শক্ত মুখের দিকে, পরক্ষণে অপ্রস্তুত কণ্ঠে বলল, জায়গায় গিয়ে বসো, আমি উচিত বিচার করব। তারপর সবার উদ্দেশ্যে বলল, শোনেন সবাই, এই মেয়ের 200 বেতের ঘা দেওয়া হবে, আর যার যত হাত কাটছে সে নিজের হাতে 5 বার কইরা এই মেয়ের দুগালে 10 বার জুতো বের করবে। এটাই হবে এই অভদ্র মেয়ের উপযুক্ত শাস্তি। চেয়ারম্যানের মুখে এই কঠিন শাস্তির কথা শুনে ভিড় ঠেলে সামনে ছুটে এলেন খাদিজা। হাঁপাতে হাঁপাতে চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে 2 হাত জোর করে করুণ করে বলল, চেয়ারম্যান সাহেব, আমার মাইয়াটা ছোট, এত বড় শাস্তি দিয়েন না দয়া করে। চেয়ারম্যানের মুখে অভিব্যক্তি বিন্দুমাত্র টমল না। জামিলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল অবিরাম। সে বসির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেঁদে বলল, কি গো, তুমি দাঁড়ায় আছো কেন, কও এবারের জন্য মাইয়াটারে মাফ করে দিতে। নিজেকে আর ধরে রাখতে পারল না বসির, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দরিদ্র ভাঁজে জমে উঠছে বহু বছরের দারিদ্র্য, অপমান আর আজকের এই চরম অসহায়তার দাগ। সে কাঁপতে থাকা 2 হাত জোর করে কান্নায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণ্ঠে বলল, আমার মাইয়ের হায় বুইঝা ভুল কইরে ফেলাইছে চেয়ারম্যান সাহেব, এবারের মতো মাফ করে দেন। চেয়ারম্যান এবার নির্লিপ্ত। জীবনের কথা ছাড়া আবেগে ফেঁসে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয় তিনি। বসে চেয়ারম্যানের উত্তর না পেয়ে টলমলে পায়ে এগিয়ে এলো জেভানের দিকে, কাঁপতে থাকা গলায় বলে, জেভান বাবা, তুমি কিছু কথা কও, নূর তো তোমার বউ হবো। নিশ্চুপ দাঁড়িয়ে জেভান, 2 হাত বুকের সামনে ভাঁজ করা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তীক্ষ্ণ চোখ দুটি একবার গিয়ে থামল উঠোনের কোণে বসে থাকা নূরের দিকে। সেই দৃষ্টি এতটাই ঠান্ডা, এতটাই গভীর যে মনে হচ্ছিল নূরকে নয়, সে নূরের ভেতরে লুকিয়ে থাকা দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। সে কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, সরি আঙ্কেল, চাচা রায়ের উপর আমি কোনো কথা বলতে পারবো না। আমার হবু বউ বলে যদি নূরকে কোনো সুবিধা দেওয়া হয়, তাহলে এমন অন্যায় বারবার করার সাহস পেয়ে যাবে। যেবার মুখ ফিরে নেওয়ায় হু হু করে কেঁদে উঠল জামিলা, নিজের অসহায়ত্ব, ভয়, অপমান বিস্ফোরিত হলো ক্ষোভ নিয়ে। নিকাবে ঢাকা মুখ নিচু করে তখনও নিশ্চুপ ছিল নূর। জামিলা ছুটে গিয়ে এলোপাথারি মারতে শুরু করলো নূরকে, হাউমাউ করে বলল, এই মুখ পুরি কুত্তার বাচ্চা, তোর আজকে মাইরে ফেলাম মমি। পরীক্ষা দিতে গেছো সুন্দর মতো বাড়ি নাই গিয়া
ওই বাড়িতে কেন ঢুকছিস? জামিলা নিজের মধ্যে নেই। সে নূরকে আরও কয়েকটা চড় মেরে দিল। আমাকে মুখে আর কত চুনকালি দিবি? মায়ের মারে প্রতিরোধ করল না। মাথা নিচু করে দাঁতে দাঁত খেটে রইল কেবল। নিকাবের কালো কাপড় নিচে নিঃশ্বাস ওঠানামা করলো দ্রুত। ভাঙা কণ্ঠে বলল, আম্মা, ওই লোক যৌতুকের জন্য বিয়ে বউ মারছে। আমি না গেলে বউটারে মাইরে ফেলতো। মারলে মারতো, হোগো সমস্যা, হেরা বুঝতো। তুই গেলি কেন? তোর এত বড় কলিজা কে দিছে? বিচারের কাছে অতিরিক্ত নাটকীয়তা বিরক্ত হলো চেয়ারম্যান। একটু কড়া কণ্ঠে বলল, বিচার কাজ শুরু করে বাড়ি খালি করো। আমার আরও অনেক কাজ আছে। বিচারের রায় ঘোষণাতে একটা লোক কেটে আনলো চিকন বেত। এগিয়ে গেল নূরের দিকে। জামিলা আবার ফুঁপিয়ে উঠল। জামিলা আঁকড়ে ধরে অসহায় হয়ে স্থির হয়ে রইল বসে। চেয়ারম্যানের বিচারের বাধা দেওয়ার স্পর্ধতা তাদের নেই। কালো বোরখার আবরণে ঢাকা নূর একটা লম্বা শ্বাস টেনে নিজেকে প্রস্তুত করলো। বুকটা অস্বাভাবিকভাবে দ্রুত ওঠানামা করছে। চোখের কোণ বেয়ে নেমে আসা অশ্রুরেখা নিকাবের কালো কাপড়ে মিলিয়ে যাচ্ছে। চিকন বেতের হাতে এই লোকটা এগিয়ে এলো নূরকে মারার জন্য। বেতটা সামান্য উঁচু করতে উঠানের এক প্রান্ত থেকে ভেসে আসা কর্কশ রাজশাহী কণ্ঠ, নূরকে মারার আগে আমার একটা বিচার করেন চেয়ারম্যান চাচা। এতক্ষণে মাটির দিকে তাকিয়ে নিশ্চুপ বসে থাকা নূর চমকে উঠল। চাতক পাখির মতো ছটপট করে দৃষ্টি ঘর ঘুরল। উঠোনে ততক্ষণে হাজির হয়েছে মুসা। পায়ে ব্যান্ডেজ, হাতে গলায় ঝুলানো। খুঁড়িয়ে খুঁড়িয়ে চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ালো। চেয়ারম্যান ভুরু কোঠালো। মুসার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, মুসা তুই, তোর আবার কিসের বিচার? মুসা ঠোঁট প্রসারিত করে হাসল। দড়ির গোপরে দাড়ি গোপে আড়ালে বড্ড রহস্যময় হাসল সে। আনাড়ি কণ্ঠে বলল, বিয়ে করার 1 বছর হলো, কিন্তু আমার বউ আমার কাছে নেই। চেয়ারম্যান চোখ উল্টে তাকালো জেভানের বিভ্রান্ত চেহারা দিকে। তারপর হতভম্ব ন্যায় জিজ্ঞেস করল, কেন নেই? বউয়ের কথা উঠতে নূর বিস্মিত নয়নে তাকালো মুসার দিকে। মুসার দৃষ্টি ঘুরল তখন। নূরকে ভ্যাবাচ্যাকা খাইয়া ধীর লয়ে বলল, কারণ বিয়ের পর তারে আমি দিনরাত 24 ঘন্টা মারতাম। নিকাবের আড়ালে নাক মুখ কুঁচকে এলো নূরের। মুসা কি বলতেছে বুঝতে না পেরে দাঁতে দাঁত পিষল। চেয়ারম্যানের একই দশা। মুসার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কেন মারতি? মুসা আবারও ফোকলা হেসে বলল, কেন আবার? যৌতুকের টাকা যেন। বউয়ের বাপেরা কইছিল যেন যেমন হোক 10 লাখ টাকা যৌতুক দিবে, যেন দিয়ে দেয়। মুসার মুখে 10 লাখ টাকার কথা শুনে চোয়াল ঝুলে এলো চেয়ারম্যান। জিজ্ঞাসা করলো, এত টাকা দিয়ে তুমি কি করতাম? মুসা অকপট হল, কি আর করতাম? 80 বছর আপনার লগে রাজনীতি করার কথা ভাবছিলাম। চেয়ারম্যান পদে একটা নমিনি নিতাম আর কি। কথাটা শেষ হতে ছোটোখাটো একটা বোমা বিস্ফোরণ হলো চেয়ারম্যানের হাটে। ক্ষমতার খেলার পাকা মানুষটা মুসার কথার বিপক্ষে পরে নিজের মুখের উপর ফুটা ওঠা ক্ষণিক বিচলনটুকু গিলে ফেলল। চেয়ারম্যান শক্ত হয়ে খুব খুব করে হালকা কেশ করলে কাশল। মুসা থেমে নেই। সে খুলে বসেছে নিজের অভিযোগের খাতা। ওই শালা বউ 10 লাখ টাকা আইনে দিবে তো দূর, 10 টাকাও দিল না। তাই আমি ওরে মারতে মারতে একদম হাসপাতালে পাঠাই দিলাম। সেই থেকে বউ আমার বাপের বাড়িতে থাকে। কপালের পাশে চিকচিক করে বিন্দু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলেন চেয়ারম্যান। প্রশ্নবিদ্ধ কণ্ঠে বললেন, এখন বিচার করার মতো কি আছে মুসা? আছে চেয়ারম্যান চাচা, আছে বইলে তো আপনার কাছে আইলাম। কথাটা বলে মুসা রহস্যময় দৃষ্টিতে তাকালো জেভানের মুখের দিকে। তারপর একটা বাঁকা হাসি দিয়ে কুল কণ্ঠে বলল, আসলে 15 দিন আগে আমার বউ গুন্ডা দিয়ে আমার হাত পা ভাঙ্গা আমার হাসপাতালে পাঠিয়ে দিছে। এখন আমার বউয়ের বিচারটা করেন আপনি। চেয়ারম্যান হাসলো। ব্যাপারটা আমলে না নিয়ে ব্যঙ্গ করে বলল, এখানে বিচার করার মতো কিছু নেই মুসা। তোমার তো যৌতুকের টাকার জন্য বউ পেটানো উচিত হয়নি। চেয়ারম্যানের উত্তর ভেসে আসতেই রাগে আগুন হলো মুসা। পাশে দাঁড়ানো নূরের কাঁধের উপর হাত রেখে ভারসাম্য রাখলো ভাঙা পায়ে। নূর হকচকালো। হতবুদ্ধির ন্যায় দ্রুত আঁকড়ে ধরল মুসাকে। মুসা ফিসেল হাসলো। নূরের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে একটা লাথি বসিয়ে দিল হাত কেটে বসে থাকা লোকটার পিঠের উপর। লোকটা মুখ থুবড়ে পড়ল চেয়ারম্যান পায়ের উপর। ঘটনার আকস্মিকতায় ভর করল চেয়ারম্যান। ঘাবড়ালেন নূরসহ উপস্থিত সকলে। অথচ সেসবই উত্তেজিত দৃষ্টির ধার ধারল না। মুসা হেসে বলল, তাহলে এই শুয়োরের বাচ্চা মাইয়া আইয়া কিয়ে
বিচার চাই চেয়ারম্যান চাচা। চেয়ারম্যান চোখ বড় বড় করে দাঁড়ানো চেয়ার ছেড়ে বিহ্বলিত কণ্ঠে বলল, তুই কি কইতেছিস মুসা? কইতে চাইতেছি চাচা, আগে গ্রামের যৌতুক প্রথা বন্ধ করেন, তাহলে নূরের মতো মাইয়াগো হাত বন্ধ হইয়া যাইব। বারুদের স্ফুলিঙ্গের মতো তীব্র কণ্ঠে এক নিমিষে চেয়ারম্যান অপ্রস্তুত করে দিল মুসা। চেয়ারম্যান চেহারায় কৃত্রিম দৃঢ়তা টেনে কটাক্ষ করে বলল, যৌতুক তো বিয়ের একটা নিয়ম মতোই মুসা, যৌতুক ছাড়া বিয়ে হয় নাকি? এবার আর গলার জল বাড়ল না মুসার, বরং স্বরনামে শান্ত করে বলল, যৌতুকের নাম বৈধ নির্যাতন। আর কতদিন চলবে চেয়ারম্যান চাচা? বিয়েরে রাজার পর কন্যারে পণ্য ভাইবে আর কতদিন চালাবে নোংরা ব্যবসা? চেয়ারম্যান বিরক্ত হলো, একটি খিটখিট কণ্ঠ বলল, তুই বিষয়টা হুদাও বড় করতেছিস মুসা। যৌতুক বন্ধ হলে মাইগো বিয়েও বন্ধ হয়ে যাবে। যৌতুক ছাড়া কে বিয়ে করতে আসবে শুনি? মুসার চোখ দুটো জ্বলন্ত লাভার ঢেউ উঠল, ধারালো কণ্ঠে যুক্তি খণ্ডল, নারী মানুষ, কোনো দায় বা চুক্তিপত্রের সাথে দেওয়া সম্পত্তি নয় যে বিয়ের সাথে আলাদা দাম দিতে হবে। মাইগো বিয়ে বন্ধ হইল, বেটাগো ঘরে চুলা বন্ধ হইব, জৈবিক চাহিদা তালা পড়ব, কাউকে পাইব না। মুসা কাদা খুঁড়ে তলায় হাত ঢুকে সবার অগোছে চাপা পড়া দুর্গন্ধ টেনে এনে উঠোনের মাঝখানে ছুঁড়ে মারতে দ্বিতীয় দফা থতমত খেয়ে গেল চেয়ারম্যান। মুসার সামনে কথা যুক্তি দাঁড় করাতে বেশ বেগ পোহাতে হলো। শুকনো ঠোঁটের উপর জিভ বুলিয়ে আমতা আমতা করে কথাগুলো কেড়ে নিল জেবান। গমগমে স্বরে বলে উঠল, আর যদি ধর্ষক বেড়ে যায়, পথে প্রান্তে নারী ধর্ষিত হয়? মুসা উত্তর দিল না। সে ধিক্কার জানিয়ে বলল, শুধু পথে নারী ধর্ষিত হইবে না ভাই, ধর্ষিত হইবে এই সমাজের বিবেক আর চেয়ারম্যান চাচার ইজ্জত। এই গ্রামের চেয়ারম্যান যদি এক না পারে, তবে কচু গাছে ফাঁসি দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। মুসার কথা শুনে গলায় আটকে থাকা শ্বাসের গতি বেগবান হলো চেয়ারম্যানের। মুসার কথার ফাঁদে বিপাকে পড়ে দ্রুত বলে উঠল, থাম থাম, আমার সামনে যাইস না, এটা একটা সমাধান আমি দিমু পরে। পরে না চাচা, এক্ষুনি দেন। তারপর গলার স্বর উঁচু করে সবাইকে জিজ্ঞাসা করল, কি বলেন মা চাচিরা, যৌতুক বন্ধ করা উচিত? মুসার কথা সম্মতি জেনে হাত মুঠো করে তুলল সবাই। একজনের বলে, হ্যাঁ হ্যাঁ, এখনই দিবেন, এখনই দিবেন। পরিস্থিতি বেগতিক দেখে একটা শুকনো ঢোক গেল। চেয়ারম্যান বিচলিত চোখে তাকালো জেভানের দিকে। জেভানের ক্রোধে ফাটছে ভেতর ভেতর। গ্রামের রীতিনীতি পাল্টে মুসা যে অদৃশ্য থ্রেট দিচ্ছে ভালোই বুঝতে পারছে, কিন্তু এখন কিছু করা যাবে না। জনসাধারণের বিপক্ষে রায় দিলে বিপদ। সামনে ইলেকশন আর 1 মাস বাকি। এর মধ্যে জনগণের সাথে কোনোরকম হাঙ্গামা করা মানে নিজের পায়ে নিজের কুড়োল মারা। কথা ভেবে দাঁতে দাঁত পিষল জেবান। চেয়ারম্যানকে সম্মতি দেওয়ার কথা ভেবে চোখের ইশারা করলো। চেয়ারম্যানের কী করবে? অবশেষে চাইলেও তার মতামতকে গুরুত্ব দিতে হলো। পেশ করা হলো বাগাদি চৌরাস্তা ইউনিয়নের যৌতুক নির্মূল আইন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে গ্রামে যৌতুক নেওয়া আর দেওয়া পুরো নিষিদ্ধ। যদি কেউ এই ধরনের কাজ করে, তাহলে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। জেল, জরিমানা তো আছেই। কথাটা এক নিঃশ্বাসে শেষ করে হাঁপ ছেড়ে বসল চেয়ারম্যান। বিচারের গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করে মনে মনে চেহারার গম্ভীরতা টেনে বলল, এবার সবাই নিজেদের বাড়িতে যান, বিচারের কাজ শেষ। মুসা বক্র হাসল। তাকে আগলে ধরে আছে নূর, অথচ সেই নূরের উপর ছুরি ঘোরাতে চেয়ারম্যানকে উদ্দেশ্য বলল, কেমনই শেষ হলো চেয়ারম্যান চাচা? নূরের শাস্তি তো রইয়ে গেল। নূর চমকে থাকলো। যেই মানুষ তার শাস্তির মুখোমুখির জন্য এত কথা বলল, এত কাহিনী করলো, সে মানুষ তার শাস্তির কথা ঘটা করে মনে করে দিচ্ছে। এই কেমন মানুষ পৃথিবীতে পাঠিয়েছে খোদা? নূরের ভাবনার মাঝে দ্বিতীয় দফা ভেসে এলো মুসার কণ্ঠ। সেই নূরের কাঁধে হাত রেখে নূরের বিস্মিত চাহনির দিকে তাকিয়ে কাঠখোট্টা স্বরে বলল, 200টা না হোক, 100টা না হোক, অন্তত বেত মারা উচিত ওরে। কখন কোন জায়গায় তেজ দেখাইতে হয় মাইয়া এখনো শিখেনি। কথা মতো নূরকে গুনে গুনে 100 বেত মারার পর বিচার কাজ শেষ হয়েছিল তখন। মুসা নিজেই দাঁড়িয়ে থেকে গুনেছে প্রতিটা আঘাত। নূর ক্ষোভে ফেটে উঠেছিল, মন চেয়েছিল মানুষটাকে জিন্দা খেয়ে ফেলতে। এখন প্রায় সন্ধ্যা। নূরের মা জামিলা রান্নাঘরে, বসির বাড়িতে নেই। রিকশাটা হারানোর পর কাজ কাম নেই আজ কদিন। সকাল সন্ধ্যা নাই কাজের খোঁজে এদিক ওদিক যেতে হয়। নূপুর মায়ের সাথে বসেছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে হাতে হাতে। বিকেলে মার খেয়ে শরীর নুয়ে পড়ছে নূরের, তাই রান্নাঘরে যেতে পারছে না।
নয়তো মায়ের সব কাজ এক চুটকিতে করে দিত। বিছানার সাথে পিঠ হেলিয়ে বসে আছে নূর, চোখের কোণে চিকচিক করছে পানি, শরীরটা টনটন করছে ব্যথায়। এমন সময় মুসা এসে দাঁড়ালো জানলার পাশে। সেদিনের মতো ন্যাপা ট্যাবলেট একটা পাতা, হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে হাঁটতে চলতে বেগ পথ হলো। দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর, অথচ সাধ্য-কষ্ট যন্ত্রণায় ক্ষীণতম রেখাটি দেখা যাচ্ছে মুসার চোখে মুখে। সে ওষুধের পাতাটা নূরের দিকে বাড়ি দিয়ে বলল, ধর। আনমনে বসে থাকা নূর নড়ে উঠল তৎক্ষণাৎ, বিছানার হাতের ওড়নাটা টেনে ঢাকলো মাথা মুখ। বলল, কি নাপা? কেন? মায়ের খেলি না? জ্বর আসতে পারে। নূর বিদ্রুপ হাসল, কটাক্ষ করে বলল, প্রতিবার জুতো মায়ের আপনি মারেন, প্রতিবার নমস্কার আপনি করেন, এটার সূত্রটা কি একটু কইবেন? মুসার কণ্ঠ নরম, নূরের ভেতরে অভিমান আঁচ করতে পেরে ঠান্ডা কণ্ঠে বলল, বয়সের বেশি তেজ ভালো না। আমি না গেলে কি হইতো ভাবতে পারছিস? আপনি না গেলে মাইর খেতাম, খাওয়ার পর ইচ্ছা কইরা মাইর খাওয়াইছেন। কথাটা চিবিয়ে চিবিয়ে বলল নূর। মুসা একটু প্রতিক্রিয়া দেখালো না, বরং সহজভাবে বলল, আমি না গেলে তুই জুতো পিটা হইতি, বাইচা গেছিস। আপনি আমার জন্য গেছিলেন নাকি? না, তোর আম্মার জন্য গেছিলাম। বেচারি অনেকদিন পর তোর জন্য কাঁদতে দেখলাম, তো আবেগ সামলাইতে পাইরে গেছি। গিয়েও কি লাভ হইল? গিয়ে তো সেই আবেগের উপর মুইতে দিয়ে আইলেন। এই গ্রামে যৌতুক বন্ধ করলাম, ধর্ষণ বন্ধ করলাম, আর কি চাই? মুসার কথায় ব্যঙ্গ করে হেসে ফেললেন নূর, উপহার মিশ্রিত করবেন, অথচ আপনি নিজেই ধর্ষক। মুসা নিজেও একটু হাসলো। সে তো সমাজ স্বীকৃত, কেউ বাল ছিঁড়তে পারছে? আমি তো কলঙ্কিত, সমাজে রটিয়ে গেছে তোর পুরুষতান্ত্রিক সমাজ। মুসার উত্তর সংক্ষিপ্ত কিন্তু বড্ড জটিল। নূর বুঝতে না পারে বলল, 10 পাস করতে মেলা দেরি, এই মূর্খরে সহজ কইরা বলা উচিত আপনার। নূর সোজাসাপটা কণ্ঠে বলল, এই সমাজে পুরুষ কামনাকে স্বাভাবিক প্রবৃত্তি করে আর নারীর অনুভূতিকে বানানো চরিত্রহীন। তাই তুই কলঙ্কিনী আর আমি বাঘের বাচ্চা। নূর কিছু বুঝলো, কিছুটা মন দিয়ে শুনল মুসার কথা। দূরে একটা চিকন মেহেন্দি গাছের ডালের দিকে তাকিয়ে আনমনে আওড়ালো, তাহলে ধর্ষক তো খুন করার আগে সমাজ পাল্টাইতে হবে। পারবি না, ইতিহাস হয়ে যাব। যদি কইরে দেখাতে পারি? কেমনে পারবো? কোপাকুপি কইরা? বাঁচাইতে তো আর আমারে যাইতে হয়। যদি কোনোদিন আপনার বাঁচানোর লইগে মানুষ কোপাইতে হয়, যদি এমন দিন আসে, তাহলে কি হব? নূরের কথা শুনে চোখ জ্বলে উঠল মুসার। কেন জানি বুকের ক্ষুধা দ্রুত হাতে পকেটে হাতে সিগারেট বের করতে ঠোঁটের ভাঁজে ধরল। তারপর নূরের হাতের ম্যাচে বাক্স ধরিয়ে দিয়ে বলল, ধরা। নূর হাতে নিল, আগুন ধরালো কাঠিতে। তারপর মুসা সিগারেট জ্বালিয়ে দিতে দিতে বলল, মানুষ বিড়ি খায় কেন? মুসা একটা সুকতান দিয়ে ধোঁয়া ছাড়লো, দহন ভরা কণ্ঠে বলল, বুক জ্বলে তাই বিড়ি পোড়ায়। বুক পোড়া গন্ধ লুকায় মাইয়া। মানে? মুসা ঠিকঠাক উত্তর দিল না, বরং জ্বলন্ত সিগারেটটা নূরের চোখের সামনে ধরে বলল, বিড়ির আগুন জ্বলে কেন জানিস? মানুষ আগুন জ্বালায় তাই জ্বলে। উফ! আগুন ধরায় মানুষ, কিন্তু জ্বলায় ইচ্ছাতে বিড়িটা নিজের, ঠিক আমার মতো। নূর এবারেও কথার আগামাথা বুঝল না। হাত বাড়িয়ে মুসার হাতে সিগারেটটা নিজের হাতে নিল কেবল। সিগারেটে জ্বলতে থাকা অংশটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে বলল, কিন্তু আপনার ফুটকিতে তো কেউ আগুন ধরেনি, আপনি জ্বলেন কেন? নূরের কথা শেষ হওয়া মাত্র মুসা খপ করে ধরে বসল নূরের হাত। ভর সন্ধ্যায় মুসার এমন কাজে ঘাবড়ালো নূর। ভয়ে তাকালো আশেপাশে, অথচ মুসার কোনো হেলদোল নেই। তার চোখে নেশা, আর সে নেশায় নূরের হাতটা জানলা দিয়ে টেনে বাইরের দিকে নিল। নূরের হাতে ধরা রাখা সিগারেটটা ওভাবেই চেপে ধরল নিজের বুকের বাঁ পাশের ক্ষতটা। মাদকের কণ্ঠে বলে, দেখবি কোথায় আগুন জ্বলে? আসমো ভেতরে, একদম তোর বুকের ভেতরে। মুসার বুকের উষ্ণতা নূরের হাতের তালুতে লাগতে ধরপড়ে উঠল নূর। মনে হলো চারিদিকে এই গাঢ় হয়ে আসা সন্ধ্যার মতো তার নিজের ভেতরে নেমে আসছে এক গভীর অচেনা আবেশ, যার নাম সে নিজেও জানে না, শুধু অনুভব করতে পারছে। অস্বস্তি আর সংকোচে হাত কেঁপে উঠল নূরের। সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কবজিটা মুচড়ে টেনে আনলো, চাইল নিজের। নিষিদ্ধ অনুভূতির দরজায় ভুল করে হাত রেখে ফেলার গ্লানিতে ছটফট উঠল সে। তাড়াহুড়ো করে নিজেকে সরিয়ে নিতে চাইল সেখান থেকে। হৃদয়ের অজান্তেই ঘটে গেল দুর্বলতা,
যত দ্রুত সম্ভব আড়াল করার প্রচেষ্টা। কবজিটা মুচড়িতে আবার টেনে নিতে চাইল নিজের কাছে। তপ্ত কণ্ঠে বলে, হাত ছাড়েন মুসাভাই, আমার হাত ধরার অধিকার আমি আপনারে দিইনি। মুসা ছাড়ল না, গম্ভীর কণ্ঠে বলল, যে অধিকার উপর থেকে টপকে পড়ছে সেই অধিকার তুই দেওয়াকে কি বুঝাইতে চাইতেছেন আপনি? নূরের প্রশ্নটা ধেয়ে আসা মাত্র উত্তর দিতে 1 সেকেন্ডও বিলম্ব করল না মুসা। বিগলিত কণ্ঠে বলল, তুই আমার বউ। নূর তবদা খেয়ে দিল। মুসা এ কদিনে যা চিনেছে সে মোটেও এভাবে খোলামেলাভাবে কথা বলার মানুষ নেই, কিন্তু আজ এই কথাটা এত স্পষ্ট করে বলল কেন? কোনোভাবে কেউ অধিকার খাটাতে চাইছে নাকি? কথাটা ভাবতে কপাল কুঁচকে ফেলল নূর। তার মানে মুসার অবস্থানটা চোখের আঙুল দিয়ে দেখানোর জন্য বলল, আর আপনি আমার প্রথম ভুলের পুরস্কার, আমার প্রার্থনার শাস্তি। আপনি না এলে আমি বাঁচতাম। নূরের ভাষাহীন চোখের দিকে তাকিয়ে মুসা অবলীলে বলল, পাপের কালি দিয়ে পবিত্রতার নাম লেখার মতো নিয়তি আমাদের এই পংক্তিতে লিখেছে। আমাকে ছাড়া বাঁচতে মুশকিল হতো তোর। মুসার প্রতিটি কথা, প্রতিটি শব্দ ভেঙে চুরমার করে দিতে লাগলো নূরের ভেতরটা। নিজেকে সামলাতে না পারার ব্যর্থতা, মানতে না পারে ক্রোধে জ্বলে উঠল নূরে। চোখে মুখে অথচ কণ্ঠে পাপ, বরফ শীতল সংযম টেনে এনে বলল, মানে পাপ। মুসার মুখে কোনো পরিবর্তন এলো না। দৃষ্টি স্থির রেখে গম্ভীর ভারী কণ্ঠে বলল, অভিমানগুলো তোর মতো কোমল, অথচ অভিযোগ আমার মতো কঠিন নিষ্ঠুর। অনুভূতির নির্মম যাতখালে পিষ্ট হয়ে স্তব্ধ হয়ে গেল নূর। বুকের ভেতর বহু অনুভূতি লিপ্ত হলো সংঘর্ষে। এলোমেলো হয়ে উঠল শ্বাস প্রশ্বাসের ছন্দ। মুসা বুকের উপর রাখা হাতটা দ্রুত সরিয়ে নেওয়ার তাগিদে আবারও মুচড়াতে শুরু করলো। বিষাদমাখা বলে, হাত ছাড়েন। মুসার গলায় সেই চিরচেনা খসখসে কঠোরতা। সে বলল, যদি না ছাড়ি? নূর চোয়াল শক্ত করল, দ্বন্দ্বে দ্ব্যর্থহীন দৃঢ়তা টেনে স্পষ্ট করল, আপনি ছাড়তে বাধ্য। মুসার দৃষ্টিতে জমাট বাঁধল অঘোষিত উপহাস। অনুরক্ত কণ্ঠে আওড়াল, আমি আমার আম্মার বাধ্য ছেলে হইতে পারিনি, তুই তো বউ। নূরের চোখে আগুন ঝলসে উঠলার উপক্রম। গলার কাছে ধেয়ে আসা উত্তাপটা কোনোরকম নিয়ন্ত্রণ করে শক্ত করে চেপে ধরল ঠোঁট। চাপা কণ্ঠে বলল, বারবার বউ বউ কইরে না তো মুসাভাই, 20 তারিখ আমার বিয়ে। ঠোঁটে একপাশে বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি আসলো মুসা। চোখে মুখে স্পষ্ট আজ্ঞা টেনে কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, 20 তারিখ তো তোরে পাঠার মুসলমানি, 2 দাওয়াত কবজি ডুবে খাইতে পারুম তাইলে। নূর চোখ মুখ কুঁচকে ফেলল, বুঝতে না পারে আওড়াল, মানে কি বুঝাইতে চাইছেন আপনি? মুসা কিছু বলল না। ঠোঁটের কোণে ফুটে উঠল এক দুর্ভেদ্য হাসি। তার মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন কোনো সত্য যেন একমাত্র সেই জানে। সে নূরের হাত ছেড়ে সরে দাঁড়ালো। কথার উত্তর না দিয়ে গম গম করল, ওষুধ খাইয়ে এনেছে, আমি গেলাম। মুসা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলো 2 কদম, আরও 2 কদম এগোলো উদ্বিগ্ন স্বরে পিছু ডাকল নূর। সন্ধিহান কণ্ঠে বলল, দাঁড়ান, আপনি ওই ভালো মানুষটার ক্ষতি করবেন না, তাই না? নূরের মুখে ভালো মানুষ শব্দটা শুনে চোখ সরু করে তাকালো মুসা। ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি ঝুলে অবজ্ঞা কণ্ঠে আওড়াল, ভালো মানুষ? পরের মুহূর্তে ঠোঁটের কোণে উপহাসের বাঁক টেনে তীর্যক কণ্ঠে বলল, তা তোকে কে বলল সে ভালো মানুষ? মুসার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলো নূর। যেভাবে লোকটাকে সে ভালো করে চেনে না, তাই লোকটার ভদ্রতা চেহারার মতো ভেতরে ভদ্র কিনা সে সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। নূরের কিন্তু মুখ ফসকে লোকটার ভালো মানুষ বলে ফেলায় এখন একটু বিভ্রান্তি পড়ল। আইঢাই করে বলল, মানুষের চেহারা দেখলেই বোঝা যায়। মুসা 2 কদম সামনে এগিয়ে গিয়েছিল। সে 2 কদম পিছিয়ে এসে চোখের স্থিরতা না ভেঙে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের চোখের দিকে। তারপর রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, গোবর কি জানিস? আচমকা এমন উদ্ভট প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেল নীর। হতভম্ব হয়ে তিরিক্ষে ঘাড়। এসব আজগুবি প্রশ্ন কেমনে আসে আপনার মাথায়? মুসার চোখ মুখ জুড়ে একটোকা ভাব। সে নূরের তিক্ততা বুড়ো আঙুল দেখিয়ে চেহারায় অতি গুরুতর ভাব ফুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোন, গোবর এক অদ্ভুত জিনিস। পানিতে গেলে মাছের খাদ্য, চুলোয় গেলে জ্বালানি, জমিতে গেলে জৈব সার, ভারতে গেলে প্রসাদ, আর মস্তিষ্কে গেলে মহাপণ্ডিত। কি বুঝাইতে চাইলেন আপনি? মুসা এবার আর দাঁড়াল না, হাঁটা শুরু করে দিল নিজের ঘরের দিকে। যেতে যেতে বলল, মহাপণ্ডিত বুঝাইতে হয় নাকি? মহাপণ্ডিত মুখ দেখলে বোঝা যায়। মুসা ঠান্ডা মাথায় তাকে অপমান করে গেল বেশ বুঝতে পারল নূর। মুসা চলে যেতে মাথার ওড়নাটা একটানে খুলে ফেলল, বিছানার উপর রাখল। আকাশ সম ক্রোধ প্রকাশ করে চির বিড়িয়ে বলল, মানে?
আমার মাথায় গোবর ছি। নবম বার্ষিক পরীক্ষার শেষ দিন। ইতিহাস পরীক্ষা ছিল সবার। প্রায় 2 ঘন্টা পরীক্ষা শেষ করে পরীক্ষা ছেড়ে বেরিয়েছিল মারিয়া। তার 2 মিনিট আগে বেরিয়েছে নূর। স্কুল বন্ধ পড়বে তাই পুরো ডিসেম্বর মাস পুরো বন্ধ। তার উপর নূরের বিয়ে 20 তারিখ। বন্ধুদের দাওয়াত দিয়ে যাবে আজ। এতদিন বলা হয়নি। 7-5 ভাবনার মাঝে তার কাছে ছুটে এলো মারিয়া। কোনোই দিয়ে নূরের বাহু গুঁতো মেরে কিরে লাস্ট পরীক্ষা কেমন হলো? নূর হাসলো। একদম ঝাকাস। 4 নম্বরটা দিছস? সম্রাট আকবর বিপদে ভাঙ্গিয়া পড়িতেছেন না? উত্তরটা বলতে চোখ মুখ কুঁচকে ফেলল মারিয়া। হতমন্য বলে, কিরে তুই না কইলি সম্রাট আকবর বিপদে জাঙ্গিয়া পড়িতেন না? আকাশ থেকে টুপ করে পড়ার মতো কিঞ্চিত ভ্যাবাচা গেল নূর। ঠোঁটল, আমি এটা কখন বললাম? এই দাদা, তুই না আমারে কইলি সম্রাট আকবর বিপদে জাঙ্গিয়া খুলে পালাতেন? দুইজনের কথোপকথনের মধ্যে ভেসে এলো স্মিতার কণ্ঠ। নূর তাজ্জব হয়ে মাথায় হাত দিল। কিছু বলতে যাবে তার আগে শুনতে পেল ওসমান বলল, আমি তো এইটা লিখছি। আমার কাছে উত্তরটা একটু ইউনিক লাগছে। ওই সময় কি জাঙ্গিয়া আসিল? ওসমানের এমন উদ্ভট দ্বিতীয় পর মতো ভ্যাবাচাকে গুলো ভ্যাবলার মতো তাকিয়ে রইল মারিয়া স্মিতার দিকে, কিন্তু ছিটেফোঁটা দেখালো না। অনেকবার ভাবার পর জুৎসই উত্তর মাথায় এলো না কারো। তাই মারিয়া ওসমানকে বলল, তোর দাদাই বাইচে আছে? না কেন? থাকলে জিজ্ঞাতে পারতি আব্বার দাদাই তখন জাঙ্গিয়ে পড়তো কিনা। আরে আমার দাদা আব্বা তো সাধারণ মানুষ ছিল। সেটা পাগলা। যদি সাধারণ মানুষ জাঙ্গিয়ে পড়ে তাহলে তো রাজা বাদশারা না পড়ে থাকবো না। রাজার মনে হয় লোহার জাঙ্গিয়ে পড়তো তখন। দুজনের কথার মাঝখানে স্মিতা মরিয়া কারণ জানতে চেয়ে গভীর আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কেন লোহারে কেমনে আগলায় আবার? ওরে ওরা ওদের মূল্যবান সম্পদ সবসময় সিন্ধুকে রাখে। আর ওটা তো বেটাগো সবচেয়ে মূল্যবান সম্পদ। ওই যুগ আর আগের যুগ সম্পদের ক্ষয় পড়ছো নাই? রাজার বাদশার আমলে ঘন ঘন যুদ্ধ হতো। ওইখানে যেন বোমা না পড়তো তাই লোহার জাঙ্গি পড়তো। নূর প্রচণ্ড বিরক্ত। স্বভাবে একগুঁয়ে প্রকৃতির মেয়ে বেশি কথা পছন্দ করে না। লজিক ছাড়া কথা তো নয়। অথচ তার কপালে 3টা নমুনা জুটছে। যাদের কথায় লজিক থাকবে তো লজিকের ল যদিও ভুলে আসে আব্বা আব্বা বলে পালাবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নূর। কিরে ভাই, তোরা কি কথার কই লইয়ে থামবি? এবার বাড়ি যাবি না? উদ্ভট টপিকে টেনে কথা বলা থামিয়ে দিল তিনজনে। শেষে নূর বাড়ি যাওয়ার পথে বলল, এখন বাড়িতে যাইতাম না। তাহলে কই? সুইচ গেট। মারিয়া বলার আগে ওসমান বলল, কেন? নূর জিজ্ঞাসা করলো, ঘুরতে। মারিয়া আর ওসমান কিছু বলার আগে লাফিয়ে উঠল স্মিতা। নূর ভ্রুকুটি তুলল। সন্দিগ্ধ কণ্ঠে বলল, ওরাই পিট করতে যাইব, কিন্তু তুই যাবি কেন? তুই তো ফাল মারছস কেন? স্মিতা কিছু বলল না। লজ্জায় গাল লাল করে ঠোঁটে ঠোঁট টিপে হাসল কেবল। স্মিতার এমন অদ্ভুত হাসি দেখে বাকিয়ে তাকালো নূর। সরিকণ্ঠ বলে, কিরে মান্দির পুটকির মতো এমন লাল বানাইছিস কেন? নূরের কথা শুনে পিক করে হেসে ফেলল মারিয়া। ওসমান টিপনি কেটে বলে, আরে বুঝিস না, নতুন নতুন। ওসমান কথার মানে সত্যি সত্যি বুঝল না নূর। কি নতুন নতুন? মারিয়া পেছন থেকে 2 হাতে জাপটে ধরল স্মৃতিকে। তারপর খুশিতে কালই প্রেমে পড়ছে। নূর অবাক হয়ে তাকালো। বিস্মিত কণ্ঠে বলল, কে সেই আহাম্মক? 2 বছর আগে আমাকে স্কুল থেকে এসএসসি দিল সিনিয়র হয়ে। একটু ফাঙ্কা হইয়া থাকতো। চুলগুলো কালার করছিল, সবে বেল কইরে দিছিল। মনে নেই? মারিয়া নূরকে মনে করিয়ে দিতে মনে করিয়ে মাথা নাড়ল নূর। একটু, ও হিমু ভাই। ওসমান ফোকলা হেসে বলল, হ্যাঁ ওই টেম্পুই। প্রিয়তম প্রেমিকের নাম ভেঙে কথা বলে রুষ্ট হল স্মিতা। নাম ভাঙিয়ে কথা কইস নি ওসমান, হয়েছে? আর বয়ফ্রেন্ড হইয়া কথা কইতে হইব না। চল, দেরি হয়ে যাইতেছে। মারিয়া নূরকে তাড়া দিয়ে বলল, নূর আয়। তোরা যাবি প্রেম করতে, আমি যাবো কেন? আমি বাড়ি যাই। আরে তুই যাবি গা, আমাকে পাহারা দিতে না কি? মারিয়ার কথা শুনে সবাই একটু অবাক হলো, অথচ নূর সেসবের ধার ধারল না। মারিয়া ফের বলল, হা হন, কোনো মানুষ আইলে কোকিলেটাকে কু কু করবি, 3বার আওয়াজ করবি, আমরা বুঝে যাব। কাজটা মারিয়া যতটা করে বোঝালো ততটা সহজ মনে হলো নূরের। সুইচ গেটের দিকে শুনশান। প্রেম করার জন্য সুন্দর উপযোগী জায়গা, কিন্তু বিপদ অনেক। সেবার নূর একা গিয়ে বিপদে পড়েছিল ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যায়।
তাই ভেবেচিন্তে সরাসরি নাকচ করল। নূর সেখানে যাবার অসম্মতি জানিয়ে বলল, না আমি পারবো না, আমি বাড়িতে গেলাম। নূর চলে যাওয়ার জন্য পা বাড়াতে দুদিকে দুটো হাত টেনে নিল। মারিয়া আর স্মিতা অসহায়ের মতো মুখ করে বলে, কিরে বোন, আমাদের জন্য এই কামটা করতে পারবি না? আমরা তো কি করি না তোর জন্য, তুই সামান্য এইটুকু পারবি না? ফোঁস করে শ্বাস ছেড়ে নূর কটমট করে তাকালো ওদের দিকে, দাঁত কিরমির বলল, আচ্ছা আয়। সুইট গেট এলাকায় নির্জন প্রান্তে এক অদ্ভুত চাদর মেলে রেখেছে বিকেলের শেষ প্রান্ত। চারপাশে জুড়ে বিস্তীর্ণ সবুজের সমারোহ। দূরে দূরে সারি গাছগুলি প্রহরীর মতো দাঁড়িয়েছে। হালকা বাতাস বেয়ে চলছে, ঘামের ডগাগুলো দুলিয়ে দিচ্ছে ছন্দে। এক পাশে সরু জলধার বেয়ে যাচ্ছে অলস ভঙ্গিতে। সেই জলধারার উপর পড়া অস্তগামী সূর্যের আলো চিকচিক করে উঠছে বারবার। হলদেটে আলো শিকড়িত স্মিতের শ্যামলগ্নে। তার পাশে একটা গাছের মোটা শেকড়ের উপর বসেছে হিমু। প্রেমের প্রস্তাব দেওয়ার পর তাদের দ্বিতীয় সাক্ষাৎ। দুজনে নার্ভাস। স্মিতা লজ্জা পেল। গেট বাধায় ঝুলছে সাদা স্কার্ফে। এবারে বেশ কিছুক্ষণ কাটল নীরবতা। তারপর স্মিতা ঘাস পাতা হাতে চেতে চেতে বলল, আচ্ছা আপনি আমারে এত ভালোবাসলেন কেন? হিমু একটা চাপা শ্বাস করলো, শুকনো ঢোক গিলে পরিষ্কার করে উত্তর দিল, সেদিন তুমি একা একা স্কুলে যাইতেছিলে, তখন একটা কুত্তায় লাথি মারছিল মনে আছে? তারপর ওই কুত্তাটা যে তোমারে দৌড়ানি দিছিল, ওই দৌড়ানি দেখে আমি প্রেমে পড়ে গেছি। স্মিতা লাজুক হাসলো, কিছু একটা ভেবে মুখ চুপসে গেল। কিন্তু আপনি তো রাহি আপুরে ভালোবাসতেন, ওর নাম রেখেছিলেন হাত কেটে। বিনিময়ে অমায়িক হাসলো হিমু, মাথা চুলকাতে বলল, ভালো তো তোমারে বাসি, শুধু তোমার নামের বানান বড় তাই হাত কেটে লিখতে পারছি না। হিমু আর স্মিতা নদীর পাড়ে বসে আছে। আর কিছুটা দূরে নদীর পাড় ঘেঁষে ঘাসের উপর পাশাপাশি বসে আছে মারিয়া ইসমান। মাঝখানে দূরত্ব খুব বেশি নয়, নীরবতা, অনিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস অদৃশ্য দূরত্ব বাড়িয়ে রাখছে তাদের মধ্যে। কিরে কিছু ক। ওসমান চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। চোখ মুখে কৃত্রিম স্বস্তি টেনে একটু ছোট পাথর কুড়িয়ে আঙুল নাড়াতে নাড়াতে বলল, কি কমু তুই ক। মারিয়া একটু সোজা হয়ে বসে নিরীহ চেহারা বানিয়ে ভান করে বলল, আমি কি কমু? ওসমান চোখ দুটো চিকন করে তাকালো এবার। ঠোঁটের কোণে খেলা করছে চাপা একটু হাসি। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন কি? আমি তোমায় ভালোবাসি। মারিয়া চিকন কণ্ঠ বেরিয়ে আসা শব্দ ছুঁয়ে কানে পৌঁছাতে কেঁপে উঠল। তারপর তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করে ধরপড়, শুনিনি, আরেকবার আমি তো। মারিয়া পুনরায় লাইনটা বলতে গিয়ে থামল। ওসমান কাঁধে ধাক্কা দিয়ে রাগে চোখ ভরে উঠল, ফাজিল, দিন দিন চালাক হইতেছস। ওসমান দুহাত পেছনে ভর দিয়ে বসলো, নিজের কীর্তিতে বেশ সন্তুষ্ট হলো। আরে কালকে ইউটিউবে দেখে শিখেছি। আরও কিছু নীরবতা, তারপর দুজনে উত্তাল নিষ্পিস ফিসফিসানি শব্দ ছাড়া কথা ছিল না। ওসমান ঘাস ছিলল কয়েকটা, চোখের চঞ্চলতা কোথাও হারিয়ে ফেলে বলল, তোরে ফোন দিলে পাই না কেন? মারিয়া গলার স্বর নরম হয়ে বলল, এমবি শেষ। তোর আব্বাই বলছস এমবি ঢুকাই দিতে? কই নাই, কইছি আর ঢুকাবে না। তাহলে এখন কি করবি কি? ওসমান পুরো শরীর ঘুরিয়ে মারিয়ার মুখোমুখি হলো। বুকের ভেতরে অস্বস্তি নিল। আজকে পরীক্ষা শেষ, স্কুল বন্ধ পড়লে আর কথা কইতে পারব না। মারিয়ার কথাটা শুনে মারিয়ার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে গেল, জানা দিল, জানি না, আমারে তো আব্বাই টাকা দিবে না, স্কুলের টাকা জমিয়ে এতদিন এমবি কিনতাম। থাক, কয়টা দিনের তো ব্যাপার, থাকতে পারবো, কিন্তু আমি তো থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাব। মারিয়া কুঁজো হেসে ধীরে ধীরে থুতনি রাখলো হাঁটুর উপর। চোখ দুটো দূরের আকাশে মন্থর কণ্ঠে আলো, যদি কখনো পুরোপুরি বিচ্ছেদ হয় তখন কেমনে বাঁচবি? ওসমানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো আচমকা। সে দ্রুত হাত বাড়িয়ে মারিয়ার মুখ চেপে ধরে বলল, এমন কথা মুখে আনোস না ধান শালিক। নিজের ছোট্ট দুনিয়া ডুবে গেল হাসি ঠাট্টা গোপন অনুভূতি হারিয়ে যাওয়া দুই কিশোর কিশোরীর জোড়াই জুটি। আর সেই জায়গায় অঘোষিত প্রহরী হয়ে দাঁড়িয়েছে নূর। কাঁচা রাস্তার একধারেই সে, মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় উদ্বিগ্ন। উৎকণ্ঠায় থরথর করে কাঁপছে বুকের ভেতরটা। কাঁচা রাস্তার দিকে বারবার মাথা বাড়িয়ে উঁকি দিচ্ছে। দূরে কোথাও কারো পায়ের শব্দ হলে ভয়ে কলিজা শুকিয়েছে। কেউ পরিচিত এদিকে চলে আসছে কিনা, পরিচিত কোনো মানুষ দেখে ফেললে কিনা, এই আশঙ্কায় নিঃশ্বাস ওঠানামা পর্যন্ত অস্বাভাবিক হয়ে উঠছে তার।
হঠাৎ রাস্তার ঘাট বইটে ভেসে এলো কয়েকজন মানুষের কথাবার্তা। গ্রামের কয়েকজন মুষ্টির সঙ্গে বেশ কয়েকটা লোক দল বেঁধে হাঁটছে এদিকে। নূর ভয়ে চেপে ধরল বোরখার কাপড়। কপালের কাছে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। লোকগুলো কাছে আসতে একজন বয়স্ক লোক মানুষ কপাল কুঁচকে তাকালো নূরের দিকে। এমন নির্জন জায়গায় একটা মেয়ে এভাবে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা স্বাভাবিক লাগলো না তার কাছে। লোকটা নূরের দিকে এগিয়ে গম্ভীর করে প্রশ্ন করল, এই মাইয়া, তুমি এখানে দাঁড়ায় আছোস কেন? না, প্রশ্নটা নূরের গলার ভেতর শুকিয়ে কাঠ হয়ে গেল। কথা মাথার এত এলোমেলো হয়ে অজস্র ভাবনা, কি বলবে, কি অজুহাত দেবে, ভাবতে ভাবতে নিচু গলায় কিছু একটা উত্তর দেওয়ার প্রস্তুতি নিল। তার আগে লোকটা ভারী করলো, যা বাড়ি যা, জাগা ভালা না। নূর ভেতর ভেতর স্বস্তির নিঃশ্বাস পেল। দ্রুত সরে যাওয়ার জন্য পা থেকে পিছন থেকে ভেসে আসলো আরেকটা কথা, এই দাঁড়া। নূরের পা থমকে গেল। মনে হলো বুকের হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য থেমে গেছে। সে এদের পিছন ফেলল। চোখে এবার স্পষ্ট আতঙ্ক। লোকটা সন্দেহ ভরা চোখে তার দিকে তাকিয়ে সন্ধিহান বলল, সঙ্গে এবার পোড়াটা নিয়ে আইসুস নাকি? নূর জিভ দিয়ে ঠোঁট ভিজে কোনো মতে মাথা বলল, না। কয়েক সেকেন্ড নীরব থেকে লোকটা বাকিদের মুখের দিকে তাকালো। তারপর সন্দেহ কিছুটা কেঁচে হাত নাড়িয়ে অনেকে যা অনুমতি পেয়ে নূর আর এক মুহূর্ত দাঁড়ালো না। পা চালিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কয়েক কদম যেতে তার পা দুটো থেমে এলো। হাঁটু দুটো ভারী হয়ে এলো। নিজের বিপদ আপাতত কেটে গেছে ঠিকই, কিন্তু বন্ধুদের চিন্তা বিদ্যুতের মতো ঝলসে বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। চারজন ডুবে আছে নিজেদের জগতে, এদিকে তাদের খেয়াল নেই। লোকগুলো গ্রামের লোকগুলো যদি আরেকটু এগিয়ে যায় ওদের চোখে পড়বে, তাহলে ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়ে যাবে। ভাবনা মাথায় আসতে নূরের কপালের রক টনটন হয়ে উঠল। মনে হলো অতিরিক্ত চাপে মাথাটা ফেটে এসেছে। এবার সে নিজেকে সামলে ওদের সতর্কতার কথা কোকিলের কণ্ঠস্বর নকল করে স্বাভাবিকভাবে রাখল, কু। প্রকৃতি আজ নিষ্ঠুর রসিকতায় নেমেছে। নূরের ডাকের সাথে সাথে আশেপাশে গাছপালা থেকে ভেসে এলো আরও কয়েকটা কোকিল ডাক। বিষয় একটু বুঝতে পেরে নূরের বুকের ভিতরটা হু করে উঠল। আতঙ্কে তার গলার স্বর কাঁপতে শুরু করলো। সে আবার চেষ্টা করলো, এবার একটু জোরে, কু কু কু। চলবে। কলঙ্কের কারুকার্য পর্ব 10। ভালো রেসপন্স নেই, আমি কিন্তু গল্প কন্টিনিউ করব না। আমি কিন্তু বাঁধনহারা প্রেমে সিজন 2টা শুরু করে দিব, নাহলে অন্য কোনো নতুন গল্প শুরু করব।